হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয় কোষে দেখে 10.1। এই চ্যাপ্টারে তোমাদের যতগুলি অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্কই আমি তোমাদের আজ এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই বুঝিয়ে দেবো। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। ওকে, চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওটি শুরু করি। তোমাদের 1 নম্বর অঙ্কটি দেখো। আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখো, এখানে আমাদের যে রাশিটি বের করতে বলবে সেই রাশিটি কিন্তু আমাদের অবশ্যই ডান দিকে লিখতে হবে খাতার। কথা বোঝা গেল? আর প্রত্যেকটি অঙ্কর শুরুতেই অবশ্যই তোমাদের লিখে নিতে হবে গণিতের ভাষার সমস্যাটি হলো। তাহলে চলো আমি সর্বপ্রথমে লিখে নিই গণিতের ভাষার সমস্যাটি হলো। তাহলে এখানে তোমাদের কি বের করতে বলেছে? কত টাকা খরচ করতেন। তাহলে আমি ডান দিকে লিখে নেব টাকা। আর আরেকটা কি রয়েছে? 15 কিগ্রা অর্থাৎ চালের পরিমাণ। তাহলে এখানে আমি লিখে নেব চালের পরিমাণ। ওকে, তাহলে প্রথম লাইনে কি বলেছে দেখো। আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। তাহলে 390 টাকায় কত কিগ্রা কিনেছে? 15 কিগ্রা। তাহলে চালের পরিমাণের ঘরে আমরা লিখবো 15। আর এখানে অবশ্যই তোমরা কিন্তু ব্র্যাকেটে কিগ্রা কথাটা লিখে নেবে। ওকে, তাহলে 15 কিগ্রা চালের দাম কত? 390 টাকা। এখানে লিখবো 390। তারপর দ্বিতীয় লাইনে কি রয়েছে? 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে কত টাকা খরচ করতেন। তাহলে চালের পরিমাণের ঘরে লিখবো 17 কিগ্রা। আর এই টাকার ঘরে আমাদের কোশ্চেন মার্ক। এই কত টাকা হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। ওকে, এখন আমরা এই চালের পরিমাণ এবং টাকার মধ্যে সম্পর্কটা কি সেটা বের করব। এই চালের পরিমাণ এবং টাকার মধ্যে সম্পর্ক হবে তোমাদের সরল সম্পর্ক। সরল সম্পর্কটা কি সেটা তোমরা খুব ভালো করে শুনে নাও। এখানে দেখো 15 কিগ্রা চালের দাম 390 টাকা। ওকে, তারপর 17 কিগ্রা চালের দাম আমাদের বের করতে বলেছে। তাহলে 15 কিগ্রা চালের দাম যদি 390 টাকা হয় তাহলে 17 কিগ্রা চালের দাম কি নিশ্চয়ই বেশি হবে? এই 390 থেকে নিশ্চয়ই বেশি হবে। তাহলে দেখো এখানে 15 থেকে 17 হয়েছে, সংখ্যাটা বেড়েছে, এবং এখানেও 390 থেকে কি বেশি হবে আমরা খুব সহজে বুঝতে পারতেছি। তাহলে এরকম ভাবে যখন দুটো রাশি বাড়বে অথবা এরকম হতে পারে দুটো রাশি কমবে, তাহলে সেখানে সম্পর্কটা হবে সরল সম্পর্ক। বোঝা গেল? তাহলে এখানে আমরা লিখব সরল সম্পর্ক। চালের পরিমাণ ও টাকা সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্কের সময় আমাদের লিখতে হবে সুতরাং 15:17 সমানুপাত 390 হবে। মাথায় রাখবে সরল সম্পর্ক যখনই হবে তখন আমাদের এই 15 প্রথমে লিখতে হবে, তারপর 17 অর্থাৎ এই প্রথমের সংখ্যা লিখতে হবে, তারপর অনুপাত দিয়ে দ্বিতীয় সংখ্যা এবং দ্বিতীয় রাশি, তারপরে প্রথম সংখ্যা লিখতে হবে এবং লাস্টে কোশ্চেন মার্কটা লিখতে হবে, অর্থাৎ উল্টো এন। তোমরা মনে রাখবে সরল সম্পর্ক সমান সমান উল্টো এন, অর্থাৎ এরকম এইভাবে সাজাতে হবে। তাহলে আমরা লিখে নেব নির্ণয় টাকা। নির্ণয় টাকা। ওকে, তাহলে এই টাকার ঘরে যে সংখ্যাটা রয়েছে সেটা আমাদের প্রথমে লিখে নিতে হবে, তারপর গুণ চিহ্ন 17 উপরে লিখতে হবে এবং উপরের সংখ্যাটা 15 নিচে লিখতে হবে। বোঝা গেল? মানে সরল সম্পর্ক যখন হবে তখন আমাদের এই দ্বিতীয় রাশির প্রথম সংখ্যা ইন্টু প্রথম রাশির নিচের সংখ্যা, মানে উপরে নিচের সংখ্যা লিখতে হবে এবং নিচে উপরের সংখ্যাটা লিখতে হবে। কথা বোঝা গেল? যখন আমাদের সরল সম্পর্ক তখন এখানকার নিচের সংখ্যাটা উপরে যাবে এবং উপরের সংখ্যাটা আমাদের নিচে আসবে। অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে। এখন আমরা কাটাকাটি করব। দেখো, আমরা যদি সরাসরি 15 নামাতে পড়ি তাহলে 15 দিয়ে আমরা খুব সহজে কাটতে পারবো। 15 কে 15, 15 দুগুণী কত? 30। তাহলে 15 দুগুণী 30, এখানে ছিল আমাদের 39। তাহলে 9 পড়ে থাকলো। এখন এই 9 আর 0 কত হয়? 90। আর 6 15 হয় আমাদের 90, অর্থাৎ 26। এখন আমরা এই 17 এবং 26 গুণ করব। 26, 17, 6 7 42, 2 হাতে 4, 7 দুগুণী 14 আর 4 18 ইন্টু 6 একে 6, 2 একে 2,
অর্থাৎ 2, 8 আর 6 যোগ করলে 14, 4 হাতে 1, 2, 3, 4, 442 টাকা। তাহলে এটাই হলো আমাদের এই উত্তর। তাহলে আমাদের এখানে যে বলেছিল 17 কিগ্রা একই রকম চাল কিনতেন, তবে বাবা কত টাকা খরচ করতেন, তাহলে কতর জায়গায় আমরা উত্তরকে লিখবো 442 টাকা। বুঝা গেল? আমরা অবশ্যই উত্তরটিও লিখে নিবে লাস্টে, এই লাস্ট লাইন থেকে লিখে নেবে, যদি বাবা 17 কিগ্রা চাল কিনতেন তবে 442 টাকা খরচ করতেন। বোঝা গেল? আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পারলে। যদি অঙ্কটা বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা প্রথম থেকে আরেকবার দেখে নিবে। ওকে, এবার আমরা করব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, ভেক্টর মামা 20 মিটার ছিপ কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেক্টর মামাকে কত মিটার ছিপ কাপড় কিনে দিতে হবে, ত্রৈমাসিক পদ্ধতি হিসাব করে লিখি। তাহলে সবার প্রথমে আমরা কি লিখে নেব, গণিতের ভাষার সমস্যাটি হলো, এই কথাটি আমাদের কিন্তু প্রত্যেকটি অঙ্কের মধ্যে লিখতে হবে। তাহলে লিখে নিই, সমস্যাটি হলো, তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে, কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে, অর্থাৎ কাপড়ের পরিমাণ। তাহলে এখানে লিখে নেব ডান দিকে আমরা কাপড়ের পরিমাণ, আর ব্র্যাকেটে আমরা অবশ্যই মিটার কথাটি লিখব। বুঝা গেল? আর আরেকটি রাশি কি রয়েছে, 4টি জামা অর্থাৎ জামার সংখ্যা। তাহলে বাঁ দিকে আমরা লিখব জামার সংখ্যা। তাহলে প্রথম লাইনে কি রয়েছে, 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। তাহলে 20 মিটার ছিট কাপড় অর্থাৎ কাপড়ের পরিমাণ ঘরে আমরা লিখব 20। এই 20 মিটারে কয়টি জামা, 4টি জামা। তাহলে জামার সংখ্যার ঘরে 4। তারপর 2 নম্বর লাইনে কি বলছে, একই রকম 12টি জামা অর্থাৎ জামার সংখ্যার ঘরে লিখবো 12, এখানে আমাদের কোশ্চেন মার্ক। তাহলে এবার দেখো, 4টি জামা তৈরি করতে 20 মিটার কাপড় লাগে, তাহলে 12টি জামা তৈরি করতে নিশ্চয়ই কি বেশি কাপড় লাগবে। তাহলে 4 থেকে 12 বাড়লো এবং 20 থেকেও এখানে আমাদের সংখ্যাটা বাড়বে। বুঝতে পারতেছি? তাহলে এই দুটো সংখ্যার মধ্যে মানে এই দুটো রাশির মধ্যে সম্পর্কটাও কিন্তু আমাদের সরল সম্পর্ক। বুঝা গেল? তাহলে লিখে নিই, দেখো এর আগের অঙ্কটাতে আমি লিখেছিলাম চালের পরিমাণ ও টাকা পরস্পর সরল সম্পর্ক। এখানে কি লিখলাম, জামার সংখ্যা ও কাপড়ের পরিমাণ সরল সমানুপাতে। তোমরা কিন্তু কথাগুলো এইভাবেও লিখতে পারবে। বোঝা গেল? ওকে, তাহলে সুতরাং প্রথমে কি লিখবো, 4 অনুপাত তারপর কি 12 সমানুপাত 20 অনুপাত কোশ্চেন মার্ক, তাই না? তাহলে লিখবো নির্ণেয় কাপড়ের পরিমাণ। তাহলে এই কাপড়ের পরিমাণের যে সংখ্যাটা রয়েছে 20, 20 লিখে নিলাম ইনটু, তাহলে সরল সমানুপাতের বেলা কি, নিচের সংখ্যাটা উপরে, উপরের সংখ্যাটা নিচে, অর্থাৎ উপরে 12 নিচে 4। তাহলে 4 দিয়ে আমরা খুব সহজেই 20কে কাটতে পারি, 4 5 20, এবং 5 আর 12 গুণ করলে কত হয়, 5 12 60, অর্থাৎ আমাদের 12টি জামা তৈরি করার জন্য 60 মিটার ছিট কাপড় লাগবে। কথা বোঝা গেল? এই অঙ্কটিরও কিন্তু তোমরা অবশ্যই উত্তরটি লিখবে। উত্তর তোমরা কোথা থেকে লিখবে আমি বলে দিচ্ছি। তোমরা উত্তর লিখবে, একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেক্টর মামাকে এই কতর জায়গায় লিখবে 60, অর্থাৎ 60 মিটার ছিট কাপড় কিনে দিতে হবে। বোঝা গেল? ওকে, আমাদের 2 নম্বর অঙ্কটি হয়ে গেল। এবার আমরা করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো, ত্রৈমাসিক পদ্ধতি হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে, কত দিনে, তাই না, অর্থাৎ দিন সংখ্যা। তাহলে প্রথমে লিখে নিই, গণিতের ভাষার সমস্যাটি হলো, তাহলে আমরা এখানে ডান দিকে কি লিখবো, দিন সংখ্যা। এখানে বলে দিয়েছে কত দিনে, অর্থাৎ দিন সংখ্যা। আর বাঁ দিকে কি বলেছে এখানে, 30 জন লোকের, তাই না, অর্থাৎ এখানে লিখবো জনসংখ্যা। তাহলে কি বলেছে, 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। তাহলে এখানে লিখবো আমরা 30
তিন সংখ্যার ঘরে লিখবো 15। তারপর 2 নম্বর লাইনে কি বলেছে 25 জন, অর্থাৎ জন সংখ্যার ঘরে 25, আর দিন সংখ্যার ঘরে কি কোশ্চেন মার্ক, এটাই বের করতে বলেছে। এবার কথা হচ্ছে এদের মধ্যে সম্পর্কটা কি হবে, সরল নাকি ব্যস্ত সমানুপাতি। তোমরা একটা কথা মাথায় রাখবে, যখন জন সংখ্যা এবং দিন সংখ্যা আসবে অথবা দিন সংখ্যা এবং জন সংখ্যা, তখন এদের মধ্যে সম্পর্ক কিন্তু অবশ্যই অবশ্যই ব্যস্ত সমানুপাতি হবে। বোঝা গেল? তাহলে জন সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে সব সময় মাথায় রাখবে কি সম্পর্ক, ব্যস্ত সমানুপাতি। কারণ দেখো এখানে 30 জন লোকের 15 দিন সময় লাগে। মনে করো একটা 30 জন লোকের একটা খাল কাটতে 15 দিন সময় লাগে, তাহলে 30 জনের জায়গায় এখন যদি সেখানে 25 জন করে দেওয়া হয়, মানে জোর সংখ্যাটা কমিয়ে দেওয়া হলো, তাহলে অবশ্যই সেই খালটি কাটতে সেই 25 জন লোকের বেশি দিন লাগবে, তাই না? তাহলে মাথায় রাখবে জনসংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে সম্পর্ক সবসময় কি, ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে, তাহলে লিখে নিই সম্পর্ক সমানুপাতি। সুতরাং 30 প্রথমে লিখবে অনুপাত 25 সমানুপাত, এখানে সম্পর্ক কি, ব্যস্ত সমানুপাতি। এখানে কিন্তু মাথায় রাখতে হবে ব্যস্ত সমানুপাতের বেলা উপর থেকে নিচে এরকম, অর্থাৎ প্রথমে 30 অনুপাত তারপর 25 সমানুপাতে, এবার হচ্ছে কোশ্চেন মার্ক তারপর অনুপাত দিয়ে উপরের সংখ্যাটা। ঠিক আছে, অর্থাৎ এরকম, মানে উপরের সংখ্যা তারপর নিচের সংখ্যা তারপর এই পাশে নিচের সংখ্যা এবং উপরের সংখ্যা। ওকে, তাহলে লিখে নেই নির্ণয় দিন সংখ্যা। তাহলে দিন সংখ্যা করে কি আছে রয়েছে, দিন সংখ্যা করে এখানে প্রথম সংখ্যাটা কি 15 লিখে নেব ইনটু, এবার এখানে কিন্তু সম্পর্ক রয়েছে ব্যস্ত সমানুপাতি। তাহলে ব্যস্ত সমানুপাতের বেলা এখানে আমাদের উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু উপরেই হবে এবং নিচে যে সংখ্যাটি রয়েছে সেটি আমাদের নিচেই হবে। এটা মাথায় রাখবে, যখন ব্যস্ত সমানুপাতি মানে ব্যস্ত সম্পর্ক, তখন উপরের সংখ্যাটা এখানে উপরেই হবে এবং নিচের সংখ্যা নিচেই হবে। বোঝা গেল? তাহলে এবার আমরা খুব সহজে এখানে 5 দিয়ে কাটাকাটি করতে পারি। 5 5 25, 3 5 15, এবং 5 দিয়ে আবার 30কেও কাটলে 5 6 হয় আমাদের 30। তাহলে রইল 3 গুণ 6 অর্থাৎ 3 6 18 দিন। তাহলে এই অঙ্কটির উত্তর হচ্ছে আমাদের 18 দিন। বোঝা গেল? তাহলে এর উত্তরটি কি লিখবে তোমরা? এর উত্তর লিখবে এখান থেকে, যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে এই কত দিনের জায়গায় লিখবে 18 দিন, মানে 18 দিনে কাজ শেষ করতে পারতো। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে 18 দিনে কাজ শেষ করতে পারতো। বোঝা গেল? এখানে তোমরা অবশ্যই কিন্তু উত্তরটি লিখে দিবে, প্রত্যেকটি অঙ্করই তোমাদের উত্তর লিখতে হবে। ওকে, তাহলে আশা করছি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবার আমরা করব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলেছে, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো, তো রৈখিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো আমাদের বের করতে বলেছে কত সময় লাগতো, তাই না? তাহলে এখানে আমরা ডান দিকে কি লিখবো, সময় লিখবো। ওকে, লিখে নেই। সবার প্রথমে অবশ্যই লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো, বোঝা গেল? তাহলে ডান দিকে কি লিখবো, সময়। এখানে সময়ের পাশে কিন্তু অবশ্যই তোমরা ঘন্টা কথাও লিখবে, কারণ এখানে সময়ের একক দেওয়াই রয়েছে ঘন্টায়, অর্থাৎ ঘন্টা। আর বাঁ দিকে তাহলে কি লিখবো, বাঁ দিকে লিখবো আমরা গতিবেগ, কারণ এখানে কি বলেছে 40 কিমি বেগে। তাহলে 40 কিমি বেগে বলতে কি বুঝে, এটা একটা গতিবেগ বোঝাচ্ছে, তাই না? এখানে লিখবো আমরা গতিবেগ, ব্র্যাকেটে অবশ্যই লিখবো কিমি। ঠিক আছে, তাহলে প্রথম লাইনে কি বলেছে, ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তাহলে 5 ঘন্টা লেগেছে, মামার বাড়ি পৌঁছতে কত সময় লেগেছে, 5 ঘন্টা। তাহলে এই সময়ের ঘরে আমরা কি লিখবো, সময়ের ঘরে লিখবো 5, এবং এই গতিবেগের ঘরে লিখবো 40 কিমি, মানে 40 কিমি গতিবেগ গাড়ি চালিয়েছে, সেই গতিবেগে মামার বাড়ি পৌঁছতে সময় লেগেছে 5 ঘন্টা। এবার তারপর 2 নম্বর লাইনে কি বলেছে, তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন, তাহলে গতিবেগের ঘরে আমরা লিখব 50, আর সময়ের ঘরে আমাদের কোশ্চেন মার্ক। বোঝা গেল? মানে 50 কিমি গতিবেগে যদি গাড়ি চালান তাহলে কত সময় লাগবে সেইটি আমাদের এখানে বের করতে বলেছে। ওকে, এবার তাহলে আমরা সবার প্রথমে সম্পর্ক লিখব। তাহলে তোমরাই বলো
এখানে যখন 40 কিমি গতিবেগে গাড়ি চালিয়েছে তখন সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে এবার যদি 50 কিমি গতিবেগে গাড়ি চালায়, 40-এর থেকে 50টা কি বেশি, মানে বেশি জোরে বেশি স্পিডে গাড়ি চালাবে, তাহলে সময় নিশ্চয়ই কি কম লাগবে, তাই না? তাহলে 40 থেকে এখানে সংখ্যাটা হয়েছে কি 50, মানে সংখ্যাটা বেড়েছে। এখানে সময়টা আমাদের কি 5-এর থেকে কম লাগবে নিশ্চয়ই, মানে যখন স্পিডটা বাড়বে তখন সময়টা কি কম লাগবে। তাহলে এখানে সংখ্যাটা বাড়লো, এখানে সংখ্যাটা কি কমবে। তাহলে একটা বাড়লে এবং আরেকটা কমলে সম্পর্ক আমাদের কি আসে, ব্যস্ত সমানুপাতি, তাই কি না? তাহলে এদের মধ্যে সম্পর্ক কিন্তু অবশ্যই কি ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে, তাহলে লিখে নিই সম্পর্ক। সুতরাং 40:50 সমানুপাত ব্যস্ত সমানুপাতি, তাই না? তাহলে এখানে কোশ্চেন মার্কটা প্রথমে লিখতে হবে, তারপর অনুপাত, তারপরে 5, মানে এখানে ইউ, তাই তো? ওকে, এবার তাহলে লিখবো নির্ণয় সময়। তাহলে 5 প্রথমে লিখে নেই, 5 ইন্টু, তারপরে কি লিখবো, উপরের সংখ্যা এখানে কি আসবে, ব্যস্ত সমানুপাতি, উপরের সংখ্যা উপরে, নিচের সংখ্যা কি নিচে, অর্থাৎ উপরে 40, নিচে আমাদের 50, তাই তো? তাহলে দেখো এখানে শূন্য, উপরে শূন্য নিচে শূন্য কেটে গেল, এই উপরে 5 নিচে 5 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি এখানে 4, মানে 4 ঘন্টা। ব্যাস, এর উত্তর তাহলে কি আমাদের 4 ঘন্টা। বোঝা গেল? তাহলে এখানে উত্তর তোমরা কি লিখবে, এখানে উত্তর তোমরা লিখবে, তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে 4 ঘন্টা সময় লাগতো। বোঝা গেল? ওকে, এবার আমরা করব 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্কটা তোমাদের কি বলেছে খুব ভালোভাবে একটু আগে দেখে নাও। মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4,000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। এবার তারপর 2 নম্বর লাইনে কি বলেছে, 3 দিন পরে 1,000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের বের করতে বলেছে কি কত দিন চলবে, অর্থাৎ দিন সংখ্যা। তাহলে সবার প্রথমে আমরা লিখে নিই ডান দিকে দিন সংখ্যা, বাঁ দিকে আমরা কি লিখবো, বাঁ দিকে লিখবো জন সংখ্যা। দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে। এই অঙ্কটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং এখানে একটা বুঝার জিনিসও রয়েছে কিন্তু, মানে এই অঙ্কটার মধ্যে তোমাদের একটু মনোযোগটা বেশি দিতে হবে। আমার প্রত্যেকটা কথাই তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে। এখানে প্রথমে লাইনে কি বলেছে, 4,000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু কি বলেছে তারপরে 3 দিন পরে 1,000 জন লোক সেখান থেকে চলে গেলেন, তাই না? তাহলে 4,000 জন লিখি আগে এখানে, 4,000 জন। এখানে বলেছে 9 দিনের খাবার মজুদ ছিল, 9 লিখলাম। কিন্তু তারপর লাইনে কি বলছে দেখো, 3 দিন পরে 1,000 জন লোক সেখানে চলে গেল, মানে এখানে তিনটা কিন্তু অবশ্যই মাইনাস হবে। বুঝা গেল? কেন হবে মাইনাস, কারণ দেখো 4,000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, 3 দিন সে খাবারটা খেলো, তাহলে পড়ে রইলো কি 6 দিন। 4,000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, তাহলে 3 দিন খাবারটা খেয়ে নিয়েছে, বাকি থাকলো কি 6 দিন। বুঝা গেল? মানে এই 4,000 জন লোকের এবার কি 6 দিনের খাবার মজুদ আছে। এবারে 3 দিন যে খেলো, 3 দিনের খাবার পরে সেখান থেকে কিন্তু 1,000 জন লোক চলে গিয়েছে, অর্থাৎ আগে ছিল কি 4,000 জন লোক, মানে এই 4,000 থেকে আমাদের কিন্তু 1,000 কি হবে, মাইনাস হবে, তাই না? কারণ 1,000 জন লোক সেখান থেকে চলে গিয়েছে, তাহলে পড়ে থাকলো কি 3,000। কথা বোঝা গেল? মানে মেন অঙ্কটা হচ্ছে আমাদের এখানে 4,000 জন লোকের 6 দিনের খাবার মজুদ রয়েছে, এবার 3,000 জন লোকের সেই খাবারটা মানে 6 দিনের খাবারটা কতদিন চলবে সেইটি আমাদের এখানে বের করতে হবে। বোঝা গেল? খুব ভালোভাবে কিন্তু এই অঙ্কটি তোমরা একটু বুঝবে। ওকে, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি জনসংখ্যা দিন সংখ্যা, অর্থাৎ সম্পর্ক আমাদের ব্যস্ত সমানুপাতিক। তাহলে সম্পর্ক লিখে নেই, সুতরাং 4,000 অনুপাত 3,000 সমানুপাত ব্যস্ত সমানুপাতি, মানে কি কোশ্চেন মার্কটা আগে, অনুপাত এখানে 6। তাহলে লিখবো নির্ণেয় দিন সংখ্যা। ঠিক আছে, তাহলে দিন সংখ্যা এখানে 6 ইন্টু ব্যস্ত সমানুপাতি, তাহলে উপরের সংখ্যাটা আমাদের এখানে উপরেই হবে, সরি এখানে 6 না 4 হবে সংখ্যাটা, তাই না? 4,000 জন।
নিচে রয়েছে আমাদের 3000। তাহলে দেখো উপরে 3টা শূন্য, নিচে 3টা শূন্য, আমরা কেটে দেব। বোঝা গেল? উপরে 6, নিচে 3, তাহলে 3 দিয়ে 6কে কাটলে 3 দুগুণী 6। এবার 2 আর 4 গুণ করলে 4 দুগুণী 8, অর্থাৎ 8 দিন। বোঝা গেল? মানে 4000 জনের 6 দিনের খাবারটা 3000 লোক যদি খায়, মানে 3000 জন লোকের সেই খাবারটাই 8 দিন যাবে। বোঝা গেল? এটাই হলো উত্তর। তাহলে এখানে তোমরা উত্তর কি লিখবে? তোমরা উত্তর লিখবে এখান থেকে, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর 8 দিন চলবে। বোঝা গেল কি বললাম? যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর 8 দিন চলবে। এটা তোমরা এখানে উত্তরে লিখে নিবে। ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো, ভিডিওটি তোমরা একটু এগিয়ে নেবে এবং আবার অঙ্কটা দেখবে, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। ওকে, এবার আমরা করব 6 নাম্বার অঙ্ক। সর্বপ্রথমে লিখে নিই, গণিতের ভাষার সমস্যাটি হলো, দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে? নাসিপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে? তো ঋষিক পদ্ধতি হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের বের করতে বলেছে কি অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে, মানে দিন সংখ্যা। তাহলে লিখে নিই ডান দিকে আমরা আগে দিন সংখ্যা, ডান দিকে লিখে নিলাম দিন সংখ্যা। আর বাঁ দিকে অবশ্যই কি লিখবো? জন সংখ্যা লিখবো, কারণ এখানে বলেই দিয়েছে 42 জন সদস্য 24 দিনে, মানে এখানে বাঁ দিকে যে রাশিটি সেটা হচ্ছে জন সংখ্যা। জন সংখ্যা, তাহলে জন সংখ্যা করে কি লিখবো? 42 জন, কারণ বলে দিয়েছে 42 জন সদস্য 24 দিনে, তাই না? তাহলে এখানে 42, এখানে আমাদের 24। প্রথম লাইনে এটা বলেছে, তারপর দ্বিতীয় লাইনে কি বলেছে? 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, মানে 42 জন লোক রয়েছে কাজের জন্য, ঠিক আছে? এবার সেই 42 জন লোকের মধ্য থেকে 6 জন সদস্য কি অসুস্থ হয়ে পড়েছে, মানে তাহলে সেই 6 জন সদস্য আর তো কাজ করতে পারবে না, তাহলে সেটা এখানে 42 থেকে কি হবে? মাইনাস হবে। তাহলে 42 থেকে 6 মাইনাস করলে কত হয় আমাদের? তাহলে 42 থেকে 6 মাইনাস করলে কত হয়? 36। মানে এই 36 অর্থাৎ 36 জন লোকের বা সদস্যের এখন কতদিন লাগবে সেটাই আমাদের বের করতে হবে। বুঝা গেল? তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে? ব্যস্ত সমানুপাতি হবে। জনসংখ্যা দিন সংখ্যা সবসময় কি ব্যস্ত সমানুপাতি। লিখে নিই সম্পর্ক। সুতরাং 42 অনুপাত 36 সমানুপাত কোশ্চেন মার্ক অনুপাত 24। তাহলে লিখব নির্ণেয় দিন সংখ্যা। 24 প্রথমে লিখে নিব ইনটু, তাহলে ব্যস্ত সমানুপাতের বেলা কি উপরের সংখ্যা উপরে, নিচের সংখ্যা নিচে। তাহলে এখানে দেখো আমরা 12 দিয়ে খুব সহজেই কাটতে পারবো। আচ্ছা, আমরা এখানে 6 দিয়ে আগে কাটি, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে 6 দিয়ে কাটি। 6 6 36, 6 দিয়ে 24 কাটলে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 হয় আমাদের 24। 4 6 24, 6 দিয়ে এবার 42 কে কাটবো, 6 7 হয় 42। তাহলে 4 আর 7 গুণ করলে কত হবে? 4 আর 7 গুণ করলে হয় 4 7 28, 28 দিন। ঠিক আছে? তাহলে এর উত্তর হচ্ছে আমাদের 28 দিন, মানে 36 জন লোকের এখন 28 দিন সময় লাগবে। বোঝা গেল অঙ্কটা? তাহলে তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা লিখে নিবে, ঠিক আছে? উত্তর কি লিখবে আমি তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে লিখবো উত্তর, খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন বলেছে না, এই কতর জায়গায় লিখবে 28 দিন। ঠিক আছে? মানে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের 28 দিন সময় লাগবে। বোঝা গেল? ওকে, এবার আমরা এখান থেকে করে নেব 7 নাম্বার অঙ্ক। আচ্ছা, আরেকটা কথা, এখানে এই 5 নাম্বার অঙ্কটা না তোমরা স্টার মার্ক করে রাখবে, ঠিক আছে? মানে এই অঙ্কটি তোমাদের এখান থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে সবার প্রথমে আমরা লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো, ওকে, এখানে অঙ্কটা দেখো কি বলেছে? একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হয়, তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? তাহলে এখানে আমাদের বের করতে বলেছে দিন সংখ্যা, এই যে কত দিন। তাহলে ডান দিকে লিখে নিই আগে দিন সংখ্যা, আর বাঁ দিকে আমরা লিখবো কিন্তু অবশ্যই এখানে মেশিন সংখ্যা। এখানে দেখো 16টি মেশিনের, তাই না?
মেশিন সংখ্যা। দেখো এই অঙ্কটা কিন্তু প্রথম যে লাইনটা, সেই লাইনটা একবার ভালো করে তোমরা দেখো। এখানে বলে দিচ্ছে কি 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। এখানে এই যন্ত্রাংশ যে বলেছে না, 1000টি যন্ত্রাংশ, এখানে এই যন্ত্রাংশের সঙ্গে কিন্তু এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কারণ এখানে দেখো 2 নম্বর লাইনে কি বলেছে, যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ, মানে সেই 1000টি যন্ত্রাংশই তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে এই যন্ত্রাংশ কিন্তু দুটো লাইনের মধ্যেই আমাদের একই উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই যন্ত্রাংশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক অঙ্কের নেই। ঠিক আছে, এখানে আমাদের অঙ্ক করতে হবে এই মেশিন সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে, অর্থাৎ 16টি মেশিনের সেই 1000টি যন্ত্রাংশ তৈরি করতে সময় লাগে আমাদের 27 দিন। তাহলে এইবার আরো যদি দুটো মেশিন সেখানে বসানো হয়, অর্থাৎ 16 আর 2 যোগ করলে কত, 18, মানে সেই 18টি মেশিনের এবার সেই একই যন্ত্রাংশ, মানে সেই 1000টি যন্ত্রাংশই তৈরি করতে কত দিন লাগবে সেইটি আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে বাঁদিকে আমরা কি লিখবো, এখানে বাঁদিকে লিখবো আমরা মেশিন সংখ্যা। ওকে, লিখে নিই মেশিন সংখ্যা। তাহলে এখানে মেশিন সংখ্যা করে প্রথমে কি লিখবো, 16টি মেশিন, 16টি মেশিন 27 দিন সময় লাগে। তারপর কি বলেছিল এখানে, যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হয়, মানে 16 প্লাস 2, আগে 16টি এখন আরো 2টি অর্থাৎ 18টি, মানে এই 18টি মেশিনের এখন সেই 1000টি যন্ত্রাংশই তৈরি করতে কত দিন সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো মেশিন সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি হবে, 16টি মেশিনের 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 27 দিন সময় লাগে। এবার 18টি মেশিন, মানে মেশিন সংখ্যা বেড়ে গেল, তাই না? তাহলে মেশিন সংখ্যা বেড়ে গেলে সেই 1000টি যন্ত্রাংশই তৈরি করতে নিশ্চয়ই কি কম দিন সময় লাগবে, তাই না? আগে ছিল 16টি মেশিন, 16টি মেশিনের সময় লাগে 27 দিন। এবার 18টি মেশিনের সময় কি নিশ্চয়ই এই 27 থেকে কম লাগবে। তাহলে সম্পর্ক কি হবে, এখানে একটা বাড়ছে একটা কমছে, তাহলে সম্পর্ক ব্যস্ত সমানুপাতি। বোঝা গেল? তাহলে সম্পর্ক লিখে নেই, ব্যস্ত সমানুপাতি। সুতরাং 16:18 সমানুপাত কোশ্চেন মার্ক অনুপাত 27। তাহলে নির্ণেয় দিন সংখ্যা, নির্ণয় দিন সংখ্যা 27 ইন্টু ব্যস্ত সমানুপাতি, মানে উপরের সংখ্যাটা উপরেই, তারপর নিচের সংখ্যাটা নিচে। তাহলে এবার আমরা এই 27 এবং 18-র কাটাকাটি করব। কোন সংখ্যা দিয়ে কাটবো, 3 দিয়ে। 3 6 18, 3 নং 27। এই 6কে এবং 9কে কিন্তু আবার কাটাকাটি যায়, 3 দুগুণী 6, 3 তিরিকা 9। এবারে 2 এবং 16 কাটলে 8 দুগুণী কি 16, তাই না? 8 দুগুণী 16, তাহলে 3 আর 8, 3 8 কত হয় 24, 24 দিন। তাহলে এটাই হলো তোমাদের উত্তর। বুঝা গেল? তোমরা উত্তর কি লিখবে, তোমরা উত্তর লিখবে যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। বুঝা গেল? ওকে, এই চ্যাপ্টার থেকে দেখো 1 থেকে 7 অবধি প্রত্যেকটি অঙ্কই আমি তোমাদের করিয়ে দিলাম। এরপর এখানে যে 8-এর অঙ্কগুলি দেওয়া রয়েছে, এ বি সি ডি, এই অঙ্কগুলি তোমাদের না করার কোনো দরকার নেই। বোঝা গেল? এখানে অঙ্কটি কি বলেছে দেখো, নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখি গণিতের গল্প তৈরি করি, মানে এরকম গল্প তোমাদের নিজে তৈরি করতে হবে। তো এরকম অঙ্ক তোমাদের করার দরকার নেই, কারণ এগুলো অঙ্ক কিন্তু কখনোই পরীক্ষায় আসবে না। ঠিক আছে, তোমরা চাইলে এই অঙ্কগুলো নিজে করতে পারো প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তো এগুলো আমি করাচ্ছি না, তোমরা এগুলো নিজে করবে। ঠিক আছে, নিজে করে আমাকে কমেন্ট সেকশনে ছবি পাঠাবে। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, কারণ তোমাদের ওই একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। ওকে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।